বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণ অভ্যুত্থানের কারণে ভারতে পালিয়ে গেছেন এবং অভিযোগ উঠেছে যে তিনি সেখান থেকে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র করছেন। এই মুহূর্তে দেশের অন্তর্বর্তী সরকার নেতৃত্বে আছেন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি একটি সুষ্ঠু ও স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ ফিরিয়ে আনার চেষ্টা করছেন। আজকের এই বিস্তারিত বিশ্লেষণে জানতে পারবেন শেখ হাসিনার দেশত্যাগ, ভারতে তার ষড়যন্ত্র এবং ডক্টর ইউনূস সরকারের সামনে থাকা সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলো। সম্প্রতি দেশের অর্থনৈতিক দুরবস্থা, রাজনৈতিক সংকট এবং দুর্নীতির অভিযোগ নিয়ে দেশ জুড়ে তৈরি হয় জনরস। শেখ হাসিনার সরকার বহু বছর ধরে ক্ষমতায় থাকায় জনগণের মধ্যে চরম অসন্তোষ দেখা দেয়। সেই অসন্তোষ থেকে গণ অভ্যুত্থানের সূত্রপাত, যা শেখ হাসিনার নেতৃত্বকে টলিয়ে দেয়। বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও শেখ হাসিনার পক্ষে ছিল। দেশের বিরোধী পক্ষ এবং বিক্ষুব্ধ জনগণের চাপ ক্রমশ বৃদ্ধি পায়। বিক্ষোভ এবং রাজনৈতিক উত্তেজনার মুখে শেখ হাসিনা বাধ্য হন ভারতে পালিয়ে যেতে। এই পরিস্থিতির সুযোগ নিয়ে শেখ হাসিনা ভারতে বসে নতুন করে ষড়যন্ত্রের পরিকল্পনা করছেন। ভারতে পালিয়ে যাওয়ার পর শেখ হাসিনা ভারতের একটি গোপন স্থানে অবস্থান করছেন বলে ধারণা করা হচ্ছে। সেখান থেকে তিনি দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করার জন্য তার বিশ্বস্ত সহযোগীদের সঙ্গে যোগাযোগ রাখছেন। ভারত সরকারের কিছু গোষ্ঠী তার প্রতি সমর্থন জানাচ্ছে, কারণ তাদেরও বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক প্রভাব ধরে রাখার স্বার্থ রয়েছে। এই মুহূর্তে শেখ হাসিনা ভারতে বসে দেশের বিভিন্ন স্থানে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করছেন। তার দলের কিছু সদস্য বাংলাদেশ থেকে তার নির্দেশে কাজ চালিয়ে যাচ্ছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার চালিয়ে সরকার বিরোধী আন্দোলনকে জোরদার করার চেষ্টা করছে। শেখ হাসিনার দেশত্যাগের পর দেশের নেতৃত্বে আসেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি দেশের শান্তি এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে কঠোর পরিশ্রম করছেন। যদিও আইন শৃঙ্খলা বাহিনী শেখ হাসিনার পক্ষে ছিল সেই সময়ে। সেই কারণেই বদলি করা হয়েছে বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তাকে। ডক্টর ইউনূস শান্তিপূর্ণ এবং কূটনৈতিক উপায়ে দেশের স্থিতিশীলতা ফিরিয়ে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকার জনগণের আস্থা পুনরুদ্ধারের চেষ্টা করছে। তবে হাসিনার ষড়যন্ত্র এবং দেশের ভেতরে তার সহযোগীদের ধ্বংসাত্মক কর্মকাণ্ড তার সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। দেশের আইন শৃঙ্খলা বাহিনীকে নিয়ন্ত্রণ করা এবং জনমনে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে ডক্টর ইউনূসকে অনেক কৌশলগত পদক্ষেপ নিতে হচ্ছে। ডক্টর ইউনূসের সরকার ইতিমধ্যে দেশের গোয়েন্দা সংস্থার মাধ্যমে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করেছে, যা শেখ হাসিনা ষড়যন্ত্রের প্রমাণ দেয়। তবে আইন শৃঙ্খলা বাহিনীর কিছু অংশ এখনও শেখ হাসিনার প্রতি আনুগত্য প্রকাশ করছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। ডক্টর ইউনূস আন্তর্জাতিকভাবে সমর্থন লাভের চেষ্টা করছে এবং ভারত সরকারের সঙ্গে কূটনৈতিক আলাপ চালাচ্ছে শেখ হাসিনার ষড়যন্ত্র প্রতিরোধের জন্য। তিনি দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া বজায় রাখার পাশাপাশি দেশের জনগণকে শান্ত রাখার চেষ্টা করছেন। ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার আপাতত স্থিতিশীলতা ফিরিয়ে আনার চেষ্টা চালাচ্ছেন, কিন্তু শেখ হাসিনার ষড়যন্ত্র এখনও পুরোদমে চলছে এবং দেশে বিভ্রান্তি ও অস্থিরতা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। ডক্টর ইউনূসের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো আইন শৃঙ্খলা বাহিনীর ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা এবং জনগণের সমর্থন ধরে রাখা। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক সমর্থন ডক্টর ইউনূসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। ভারত এবং অন্যান্য আন্তর্জাতিক শক্তির সাহায্যে তিনি শেখ হাসিনার ষড়যন্ত্র প্রতিরোধ করতে সক্ষম হবেন বলে আশা সকলের। বর্তমান সময়ে শেখ হাসিনা ভারতে অবস্থান করে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র চালাচ্ছেন, আর ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার তার বিরুদ্ধে প্রতিরোধ করে তোলার চেষ্টা করছে। শেখ হাসিনার পক্ষে থাকা আইন শৃঙ্খলা বাহিনী এবং রাজনৈতিক সহযোগীরা পরিস্থিতি আরও জটিল করে তোলার চেষ্টা করলেও তা কঠোর হাতে দমন করার চেষ্টা করে যাচ্ছেন অন্তর্বর্তী সরকার। কিন্তু ডক্টর ইউনূসের শান্তিপূর্ণ কৌশল এবং আন্তর্জাতিক সমর্থনের মাধ্যমে আওয়ামী লীগের সকল সংকট এবং সকল ষড়যন্ত্র এই সংকট সমাধানের পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। শেখ হাসিনা বাংলাদেশকে একটি প্রস্তাব দিয়েছিল, উন্নয়ন নাকি গণতান্ত্রিক অধিকার। এও ছিল এমন এক প্রস্তাব যা বাংলাদেশের মানুষের পক্ষে অস্বীকার করা সম্ভব ছিল না। কিন্তু গণতন্ত্রকে শ্বাসরোধ করে মানবাধিকারকে পিষে উন্নয়নের সামনে এগিয়ে নিয়ে যাওয়া কিভাবে সম্ভব? শেখ হাসিনার তথাকথিত উন্নয়নের দাবিগুলোর পেছনে লুকিয়ে থাকা বাস্তবতাগুলোকে তথ্যনির্ভর অন্তর্দৃষ্টি দিয়ে উন্মোচন করা প্রয়োজন। জিডিপি সম্ভবত সবচেয়ে বেশি ব্যবহৃত এবং অপব্যবহৃত উন্নয়নের সূচক, আর
তা ছিল হাসিনা শাসনের সবচেয়ে বড় গর্বের বিষয়। হাসিনার মন্ত্রীরা প্রায়ই আমাদের বলতেন যে তারা বাংলাদেশের জিডিপি 2009 সালে মাত্র $102 বিলিয়ন থেকে 2023 সালে $460 বিলিয়ন উন্নীত করেছে। শুনতে এক বিরাট কৃতিত্বের মতো শোনায়, কিন্তু এটিও আরও একটি মিথ্যাচার। এখানে কয়েকটি ফাঁক আছে। প্রথমত, এই তথ্যের সত্যতা নিয়ে কতটা নিশ্চিত হওয়া যায়। হাসিনার পতনের কয়েক সপ্তাহ আগে রপ্তানি উন্নয়ন ব্যুরোর রপ্তানি পরিসংখ্যান সংশোধন করে বাংলাদেশ ব্যাংক জানায় ব্যুরো প্রায় 30% অতিরিক্ত দেখিয়েছিল। যদিও তারা ব্যাখ্যা করে যে এর ফলে জিডিপিতে কোনো পরিবর্তন আসবে না। তা যদি নাও হয়, তবুও এটি জিডিপির জন্য উপাদানগুলোর সম্পর্ক প্রশ্ন তোলে। দ্বিতীয়ত, জিডিপি শুধু তখনই উন্নয়নের সূচক যখন বেশিরভাগ অর্থনৈতিক কার্য উৎপাদনশীল হয়। যখন সন্দেহজনক মেগা প্রকল্পগুলোর ব্যয় অযৌক্তিকভাবে বেশি হয়, তখন জিডিপি আকাশচুম্বী হবে, কিন্তু তাতে জনগণের প্রকৃত কোনো উপকার হবে না। তাদের জীবনমান উন্নত হবে না, ভোগান্তি কমবে না, বরং জিডিপি নিয়ে আস্ফালন করাটা যে অর্থনৈতিক সন্ত্রাসের আরও একটি প্রয়াস তা আজ জনগণ জানে। এগুলো ছাড়াও কিছু পদ্ধতিগত কূটকৌশল আছে। মূলত জিডিপি যৌগিক সুদের মতো কাজ করে। যদি দেশে কোনো জিডিপি 100 টাকা হয় এবং তা 5% হারে বৃদ্ধি পায়, তাহলে তা 105 টাকা হবে। পরের বছরে একই হারে 5% বৃদ্ধি পেলে তা 110 টাকা হবে না, 110.25 টাকা হবে। তাই 15 বছর আগের জিডিপির সঙ্গে তুলনা করে আপনি বড় সাফল্য দাবি করতে পারেন না। সরকারগুলোর পারফরমেন্সের তুলনা করতে হলে বছর ধরে প্রবৃদ্ধির হার হিসাব করতে হবে। আবার যখন জনসংখ্যা বাড়ে তখন জিডিপিও বাড়ে, কারণ জিডিপির সবচেয়ে বড় উপাদান হলো ব্যক্তিগত ভোগ। সহজ কথায়, যদি খাওয়ার জন্য বেশি মুখ থাকে তবে পারিবারিক ব্যয়ও বেশি হবে এবং সেই ব্যয় জিডিপিতে যোগ হবে। তাই সময়ের সঙ্গে তুলনা করার জন্য মাথাপিছু জিডিপি ব্যবহার করতে হবে। 15 বছর আগের 100 টাকার একই মূল্যের এখন আর নেই। এই তুলনার জন্য বর্তমান দামে নয়, নির্দিষ্ট মূল্যের ভিত্তিতে জিডিপি মাপা প্রয়োজন। বাংলাদেশ গত 15 বছরে ধারাবাহিক প্রবৃদ্ধি বজায় রেখেছে, কিন্তু কোথায় সেই ব্যতিক্রমী উন্নয়ন? প্রকৃতপক্ষে বিএনপি দুবার স্থবির অর্থনীতিকে চাঙ্গা করেছে এবং নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে। বাংলাদেশের সর্বোচ্চ প্রবৃদ্ধি বিএনপির সর্বশেষ মেয়াদের শেষের দিকে হয়েছিল। বিএনপি নিজেও হয়তো এই বিষয়ে সচেতন নয়। শেখ হাসিনা ও তার দলের নেতারা বলেন, গত 15 বছরে বাংলাদেশি মানুষের গড় আয় 3 গুণ বেড়েছে। ঠিক আছে, এটা সত্য, কিন্তু তাকে আসলেই দাবি করার মতো ব্যতিক্রমী কিছু? বাংলাদেশের গৃহস্থলী আয় ও ব্যয় সমীক্ষা 2022 প্রতিবেদন থেকে কিছু হিসাব দেখা যাক। 2010 থেকে 2022 সালের মধ্যে 22 বছরে গড় গৃহস্থলী আয় 11,479 টাকা থেকে বেড়ে 32,422 টাকায় পৌঁছেছে, অর্থাৎ আয় বেড়েছে 2.8 গুণ। কিন্তু 2005 থেকে 2010 সালের মধ্যে মাত্র 5 বছরে আয় 7,203 টাকা বেড়ে 11,479 টাকায় পৌঁছেছিল, যা ছিল 1.6 গুণ। অন্য কথায় 2005 থেকে 2010 সালের মধ্যে বিভিন্ন সরকারের মিশ্র মেয়াদে বড় গৃহস্থলী আয় বছরে 9.8% হারে বেড়েছিল। হাসিনার দীর্ঘ শাসনামলে তা বছরে গড়ে 9% হারে বেড়েছে। এ অর্জন কতটা ব্যতিক্রমী? এখন এর সঙ্গে যুক্ত করুন 2010 থেকে 2022 সালের মধ্যে প্রতিদিনের জিনিসপত্রের দাম 2.16 গুণ বেড়েছে এবং আয় বৈষম্য বেড়েছে। আপনি বুঝতে পারবেন স্বৈরাচারী আমলে প্রকৃত আয়ের দিক থেকে সবচেয়ে দরিদ্র জনগোষ্ঠী আসলে কতটা দরিদ্রতর হয়ে পড়েছে। স্বৈরাচারী সরকার বলেছিল যে তারা দারিদ্র্যকে জয় করেছে, বলেছিল বাংলাদেশের গরিব মানুষ বিলুপ্তির পথে। প্রকৃতপক্ষে বাংলাদেশ দারিদ্র্য বিমোচনে বড় অগ্রগতি অর্জন করেছে 2010 থেকে 2022 সালের মধ্যে। এই সময়ে দৈনিক $2.5 নিচে বসবাসকারী লোকের সংখ্যা 18.2% থেকে নেমে 5% নেমে এসেছে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।